লজ্জা ভালো, তুমি শান্ত, কম কথা বলো, মানে তুমি খুব লক্ষ্মী মেয়ে। তেমনই কিন্তু ছেলেদেরকেও এটা বলা হয় যে তুমি পুরুষ, তুমি কাঁদতে পারবে না, মানে তোমার মার্দ কো দর্দ নেই হতা है, মানে তোমার প্রেম হলে তুমি বলবে, তোমার কষ্ট হলে তুমি কাঁদবে, তোমার ব্যথা লাগলে তুমি চিৎকার করবে। সেই সেক্স এডুকেশনের ব্যাপারটা আরো হওয়া দরকার এবং এটা বাড়ির থেকেই শুরু হওয়া দরকার। প্রত্যেকটা গার্ডিয়ান বা প্রত্যেকটা পেরেন্টের এটা দায়িত্ব এই জিনিসগুলোর বিষয় বাচ্চাদেরকে অ্যাওয়্যার করে তোলা, অ্যান্ড ফ্রম আ ভেরি ইয়াং এজ। নানান আপস অ্যান্ড ডাউনস আমাকে অনেক কিছু শিখিয়েছে। আই হ্যাভ কনস্ট্যান্টলি হ্যাড টু ফাইট ব্যাক এবং থ্যাংক গড ফর দ্যাট যে আমি সেই সময় সেই সাপোর্ট পেয়েছি, সেই মানুষদেরকে পাশে পেয়েছি যারা হয়তো আমাকে সেই লড়াইটা করতে অনেকটা হেল্প করেছেন। সেলেব টকে এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন ভেরি বিউটিফুল প্রিয়াঙ্কা সরকার। প্রিয়াঙ্কা, তোমার নামের সঙ্গে সবসময় বিউটিফুল, বোল্ড, ফ্যাশনেবল এই সমস্ত কমপ্লিমেন্টগুলো অ্যাড হয়। হাউ টু ক্যারি ইউর সেলফ, যে এটা তো একটা মেনটেন করে চলা বা এগুলোকে ক্যারি করা বা দর্শকদের যে প্রত্যাশা সেটা পূরণ করা, মানে খুব চাপে। আগে চাপ লাগতো, এখন আর লাগে না। তার কারণ হচ্ছে আমি এটা রিয়েলাইজ করেছি যে আই কান্ট ফোর্স মাই সেলফ টু ডু এনিথিং দ্যাট আই ডোন্ট এগ্রি উইথ। সেটা খুব ফেক হয়ে যায় এবং সেটা আমি দেখেছি কোথাও গিয়ে একটা ছবিতে, ভিডিওতে বা দর্শকের মধ্যেও সেই জিনিসটা তারা না ধরে ফেলেন খুব জলদি। সো এখন এই পর্যায়ে লাইফের আমি বলি, মানে আমার বিশ্বাস যে আমি অনেক অনেক বেশি অথেন্টিক। আমার যেটা করতে ভালো লাগে, যেরকম থাকতে ভালো লাগে আমি সেটাই করি এবং আমি দেখি যে এটাই মানুষের পছন্দ করেন। আই থিঙ্ক স্টাইল, ট্রেন্ড, ফ্যাশন এই সব কিছুর বাইরে মানুষ এই অনেস্টিটা ভালোবাসেন, জেনুইন জিনিসটা পছন্দ করেন এবং আমার মনে হয় সেই কারণে মানে হ্যাঁ সেটাই এবং ইউনো ফ্যাশন ট্রেন্ড এইসবের থেকে বড় কথা আমি খুশি আছি কিনা, আমি হেলদি আছি কিনা, সো এইটা খুব গুরুত্বপূর্ণ। আই ট্রাই টু টেক গুড কেয়ার অফ মাই সেলফ এবং আমি সেটাই সবাইকে বলি যে সুস্থ থাকুন। মানে পুজো আসছে বলে চটজলদি কি করে নিজেকে সুন্দর করে তুলবেন তা হয় না, সারাটা বছর নিজেকে কেয়ার নিতে হবে, তবেই কিন্তু সেই জিনিসটা সেই সময় লাগবে। সো সেই জিনিসটা টেক কেয়ার অফ ইউর সেলফ, ইট হেলদি, স্টে হেলদি এবং যেটা ভালো লাগে, যেটাতে আপনি সব থেকে বেশি কমফোর্টেবল সেটাতেই আপনাকে সব থেকে সুন্দর লাগবে এবং দর্শকেরও তখন সেটাই ভালো লাগবে। একদম, আমি তোমার কথা একটা জিনিস অ্যাড করব যে পজিটিভ এনার্জিটা যদি থাকে তাহলে সেটা তোমার চেহারায়, মুখে অটোমেটিক্যালি রিফ্লেক্ট করবে, তার জন্য আর কোনো বাড়তি পরিশ্রম দিতে হবে না। হ্যাঁ, কিন্তু এটাও ফ্যাক্ট জানো তো, সহজে সবসময় পজিটিভ ফিল করা যায় না। এই পজিটিভ অ্যাবসলিউটলি, চারিদিকে নেগেটিভিটি তো বটেই, তাছাড়াও আমাদের সব থেকে বড় স্ট্রাগল হচ্ছে নিজেদের সাথে স্ট্রাগলটা। নিজেদের মাথায় এত কিছু চলতে থাকে, স্ট্রেস, হেকটিক লাইফ তো বটেই, তার সাথে সাথে মেন্টাল হেলথ মানে উই ওভার কমপ্লিকেট এভরিথিং। আমরা স্পেশালি আমার মতন ওভার থিঙ্কার্স যারা রয়েছেন তারা তো মানে ছোটোখাটো বিষয়, কিছু কোনো বিষয়ই নেই সেটাকে নিয়েও অনেক কিছু করে ফেলতে পারে। তো মানে টেকিং কেয়ার অফ ইউর মেন্টাল হেলথ ইজ ক্রুশিয়াল এই মুহূর্তে এবং সেইখান থেকেই আর কি নিজেদের মতন করে পজিটিভ থাকার চেষ্টা করা, নেগেটিভিটিটা যতটা সম্ভব অ্যাভয়েড করা এবং শুধুমাত্র সেটাই নয়, পজিটিভিটিটাকে প্রমোট করা, প্রিচ করা। আমি পজিটিভ যদি ফাইনালি ফিল করি তাহলে আমারই দায়িত্ব সেটা একটু ছড়িয়ে দেওয়া আর কি। একদম, এবং আমরা দেখেছি যে মানে হলিউড বলো বা বলিউড বলো, মেন্টাল হেলথ নিয়ে কিন্তু সেলিব্রিটিরা ওপেনলি বেশ কথা বলে। আমাদের টলিউডে সেভাবে বলে না, কিন্তু মেন্টাল হেলথটা যে একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা এবং এটা যে অনেকেই স্বীকার করেন যে ডিপ্রেশনের মধ্যে দিয়ে যান বা সেটাকে কাটিয়ে ওঠেন। তুমিও সেটা মনে করো বা তোমারও কি লাইফে এরকম ডিপ্রেশন এসেছে কোনো সময়? হ্যাঁ, অ্যাবসলিউটলি। দেখো, আনফর্চুনেটলি এখনো এই বিষয়গুলো নিয়ে এত কম কথা হয়, কিন্তু আমি আমার প্রচুর কাজের মাধ্যমে, প্রচুর ইন্টারভিউজ বা প্রচুর মানে এমনি আমার জেনারেল লাইফস্টাইলের মধ্যেও আমি সবসময় এই মেন্টাল হেলথ বা পজিটিভিটি এই জিনিসগুলোর কথা বলার চেষ্টা করি এবং হ্যাঁ, নানান আপস অ্যান্ড ডাউনস আমাকে অনেক কিছু শিখিয়েছে। আই হ্যাভ কনস্ট্যান্টলি হ্যাড টু ফাইট ব্যাক এবং থ্যাংক গড ফর দ্যাট যে আমি সেই সময় সেই সাপোর্ট পেয়েছি, সেই মানুষদেরকে পাশে পেয়েছি যারা হয়তো আমাকে সেই লড়াইটা করতে অনেকটা হেল্প করেছেন এবং সেই সব কিছু মিলিয়ে সেই প্রত্যেকটা চ্যাপ্টার আমার জীবনে আমি খুব ক্রুশিয়াল বলে ভাবি এবং সেই প্রত্যেকটা চ্যাপ্টার আমাকে মানুষ হিসেবে আজকে সমৃদ্ধ করেছে। কিন্তু সেইটা বলাটা হয়তো ইজি, আর হয়তো শুনতে মনে হতে পারে যে এটা খুব ইজি, সেই মুহূর্তে সময়টা অবশ্যই এরকম লাগে না, কিন্তু সেখানেই সেই সাপোর্ট সিস্টেমটা দরকার হয়। কি একটা মানুষের ফ্যামিলির মধ্যে হোক, কোনো বন্ধু হোক বা
না হলে কোনো প্রফেশনাল হোক, আজকের দিনে সাইকোলজিস্টের সাথে কথা বলা, মানে কাউন্সেলিং করা, থেরাপির মধ্যে দিয়ে যাওয়া, এগুলো খুব নিডেড। যদি প্রয়োজন হয় তারা ট্রেন্ড হাউ টু হ্যান্ডেল থিংস, হাউ টু গাইড ইউ ফর বেটার, ফর এভরি বেটারমেন্ট। সো সেখানেতে আমার মনে হয় এগুলো খুব খুব দরকার। আমি নিজেও কাউন্সেলিং করিয়েছি, নিজেও থেরাপিস্টের সাথে কথা বলেছি, পাশে সেই মানুষদেরকে সবসময় পেয়েছি, বন্ধু হোক বা ফ্যামিলির মধ্যে হোক, যারা কিন্তু সেই সময় আমার জীবনে খুবই দরকার ছিলেন। সো সেইভাবে নানা কিছুর মধ্যে দিয়ে এবং কনস্ট্যান্টলি নিজের মধ্যে সেই আই এম ভেরি পজিটিভ কাইন্ড অফ আ পার্সন, সব কিছুর মধ্যে থেকে আমি চেষ্টা করি সেই পজিটিভ লেসনটাকে তুলে নেওয়ার। তো সেই জন্য হয়তো পেরেছি। একদম, এই যে তুমি যেমনটা বললে, আমার মনে হয় কথা বলাটা খুব প্রয়োজন কাছের মানুষদের সঙ্গে, বা যারা পারিপার্শ্বিক খুব ক্লোজ সার্কেল, তাদের সঙ্গে কথা বলাটা খুব প্রয়োজন। এবং যারা খুব অ্যাটাচ, যেমন আমি বলবো তোমার ক্ষেত্রে তো একটা বাড়তি অক্সিজেন, আমার মনে হয় অবশ্যই সহজের দিকে তাকিয়ে বা ওর অ্যাটাচমেন্ট তোমার ক্ষেত্রে কিন্তু আমার মনে হয় একটা পজিটিভ এনার্জির কাজ করে। মানে সব থেকে আগে আমি একজন মা, সো আমি কি করছি, কেন করছি, তো I do everything for him only. So সেখানে definitely মানে before and after I'm a completely different person. মানে motherhood has changed me for the betterment. আমি যখন খুব ডাউনও লেগেছে, খুব ওভারওয়েলড লেগেছে, তখনও আমার মনে হয়েছে যে আমি এই স্ট্রেসটা বাড়িতে সহজকে দেখাতে পারি না, কারণ ও বুঝবে না, ওর ইম্প্যাক্ট হয়ে যাবে একটা নেগেটিভলি। সো আমাকে সেখানে ঠিকঠাক থাকতে হবে। তো যতই কান্না পাক না কেন, ওই বাড়ির বাইরে অবধি কেঁদে নাও, কিন্তু তারপর ওকে আমাকে বেস্টটা প্রেজেন্ট করতে হবে, কারণ ও খুব ছোট। কিন্তু এটাও ঠিক না যে আমি কমপ্লিটলি ফেক করছি, সেটাই প্রেজেন্ট করে যাচ্ছি, সেটাও কিন্তু নিজের জন্য খুব ক্ষতিকর। সো সেখানে সেই অনেস্টি বা সেই ব্যালেন্স মেনটেন করতে পারাটা কিন্তু খুব মানে কঠিন একটা জায়গা। সেটা আস্তে আস্তে হয়তো হয়ে যায়, উইথ অল দ্য হেল্প সেটা ইজিয়ার হয়ে যায় অনেকটা। কিন্তু হ্যাঁ, বিং আ মাদার সেটা আমাকে নিজস্ব মানে অনেকটা মোটিভেট করে, অবশ্যই বেটার থাকার জন্য, বেটার মানুষ হয়ে ওঠার জন্য মোটিভেট করে। একদম, আমাদের সোসাইটিতে যেগুলো বলবো অনেক ট্যাবুজ রয়েছে, যেমন মেন্টাল হেলথ নিয়ে কথা বলবো না, সেক্স এডুকেশন নিয়ে কথা বলবো না, যেগুলো আজকাল খুব গুরুত্বপূর্ণ। মানে এগুলোর যে কত সুদূর প্রসারী ফলাফল হতে পারে সেটা অনেকেই জানে না। আর আমার মনে হয় যে আমাদের জেনারেশন কিন্তু অনেক ওপেন এইসব বিষয়ে, এবং স্পেশালি আমি আমার বন্ধু বান্ধবদের সাথে যখন কথা বলি, তারাও কিন্তু এগুলো বিষয় নিয়ে অনেক অনেক স্বাচ্ছন্দ্য আজকের দিনে হয়ে উঠেছেন। এবং আমাদেরই দায়িত্ব এটা, আমাদের আগামী প্রজন্মকে এই বিষয়ে ওপেন করা এবং অ্যাওয়্যার করা, যাতে তাদেরকে এই ক্রাইসিসগুলো ফেস না করতে হয়। কিছুদিন আগেও আমি বলছিলাম যে মানে আমাদের যখন লজ্জা নিয়ে কথা হচ্ছিল, বহুবার সেটা তো একটা ভার্বাল অ্যাবিউজ নিয়ে কথা বলে। সো সেটা নিয়ে আমরা বারবার এটাই বলেছি যে যে জিনিসটা খারাপ লেগেছে সেই জিনিসটা আমি রিপিট করবো না। আমাদের বাবা মারাও কোথাও ভুল ছিলেন না, হয়তো শাসন করেছেন, আমাদের ভালো চেয়েই শাসন করেছেন। আজকে তাদের জায়গায় তারা ঠিক ছিলেন, তারা এইভাবেই শাসন করতে জানেন, তারা অন্যটা জানেন না। সো ওই সাইকেলটা রিপিট হতে থাকে, বকা দেওয়া কনস্ট্যান্ট, তোর দ্বারা কিছু হবে না, তুই পারবি না, এই জিনিসটা না একটা সাইকেলের মধ্যে। আমি এটাই দেখেছি, এটাই জানি, এটাই রিপিট করছি। সো আমি আজকের দিনে অ্যাওয়্যার হয়ে এটাই করতে পারি যে আমার যদি কিছু খারাপ লেগে থাকে, আমি সেই সাইকেলটা ব্রেক করবো। আমি ওইভাবে বলবো না, অন্যভাবে হয়তো বোঝানো যায়, সেটা আমি চেষ্টা করতে পারি যে আমি অ্যাপ্রোচটা একটু কারেক্ট করলাম। সো সেখান থেকেই আমার পরের প্রজন্মকেও আমি সেটাই ট্রেন করতে পারি যে অন্যজনের কথাটা ভাবো, তুমি যে একটা কিছু বললে বা কিছু একটা করে ফেললে, সেইটার ইম্প্যাক্টটা, এক্স্যাক্টলি সেটার ইম্প্যাক্টটা, সেটার বিষয়ে অ্যাওয়্যার হয়ে অন্য মানুষটার কথাটা ভেবে তুমি কথা বলো বা কিছু কাজ করো। সো সামনের মানুষটার কথা ভেবে, এক্স্যাক্টলি। তো সেই জিনিসটা কি বলতো, এই দায়িত্বটা আমাদের প্রত্যেকের নিজেদের হাতে। উই ক্যান অনলি ব্রেক দিস সাইকেল, উই ক্যান অনলি work towards a better future. একদম, we have to change the system to be in the system. সিস্টেমের মধ্যে থেকেই হয়তো সিস্টেম বদলাতে হবে। তবে লজ্জাতে একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা উঠে এসেছে, যে ভার্বাল যে অ্যাবিউসমেন্ট, তুমি ব্যক্তিগত জীবনে দেখেছো বা এরকম ফেস করেছো, বা কিভাবে দেখো? এটা তো অত্যন্ত একটা কি বলবো, খুব সংবেদনশীল জায়গা, কারণ মানুষের অন্তঃস্থলে গিয়ে লাগে। আমরা তো সেটাই বলি যে কিছু আঘাত যেটা চোখে দেখা যায় না, কিন্তু সেটার কালশিটা কোথায় যে রয়ে যায়, কিভাবে মানুষকে ইম্প্যাক্ট করে, প্রত্যেকটা মানুষের সেন্সিটিভিটি লেভেল আলাদা। কেউ হয়তো কম কথায় আঘাত পেয়ে যায়, কেউ হয়তো অনেকটা সহ্য করে ফেলতে পারে, তার সয়ে গেছে, আই ডোন্ট নো। আর এবং এই ভার্বাল অ্যাবিউজের ব্যাপারটা কি বলতো, প্রত্যেকটা রিলেশনশিপের মধ্যে তো হয়েই থাকে, তাছাড়া কাজের জায়গাতেও এত আকছার, এত নর্মালাইজড হয়ে গেছে যে আমাদের সব থেকে বড় সমস্যা হচ্ছে আমরা চিনতেও পারি না
না, জিনিসটা যে অ্যাবিউজ বলে, যেটা যে একটা ম্যানিপুলেশন, আমাকে এক্সপ্লয়েট করার চেষ্টা করা হচ্ছে বা আমাকে ওই কোথাও গিয়ে ছোট ফিল করিয়ে একটা পাওয়ার প্লে হচ্ছে, এটা আমরা আইডেন্টিফাই করতে পারি না। সো সবার আগে এটা আইডেন্টিফাই করতে শেখাটা খুব খুব দরকার। এবং এটা আইডেন্টিফাই করার আমার মনে হয় সব থেকে ইজি উপায় হচ্ছে একটা পরিবেশ, একটা এই আজকে তুমি আমি কথা বলছি বা হয়তো এরকম একটা জায়গায় রয়েছি, কোনো একটা কাজের মধ্যে রয়েছি, এরপর আমার কেমন লাগছে, আমার কি নিজেকে একটু মোটিভেটেড লাগছে, আমি মনে হলো না ভালো হলো, আরো ভালো করতে হবে, এই চার্জটা লাগছে, দেন দ্যাট ইজ আ গুড থিং। কিন্তু আমার যদি মনে হয় যে সেটা হলো কিন্তু আমার না ভীষণ নিজেকে ছোট লাগছে, আমি গুড ফর নাথিং মনে হচ্ছে, আমার দ্বারা কিছু হবে না মনে হচ্ছে, দ্যাট ইজ আ রেড ফ্ল্যাগ। মানে দ্যাট ইজ সেটা কোনো সম্পর্কের মধ্যে, বন্ধু বান্ধবের মধ্যে, কারোর দ্বারা হতে পারে, কিন্তু এই যে নেগেটিভ লাগা, এই যে ড্রেনড আউট লাগা, নিজেকে খারাপ লাগা, এইটা কিন্তু এক প্রকার অ্যাবিউসই। কোথাও কি একটা মানুষের সেই নেগেটিভিটিটা চাপিয়ে দেওয়া খুব সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসে হয়, সেটা ছোটো ছোটো অ্যাকশনসে, কথার মাধ্যমে। ভার্বাল অ্যাবিউসটা সেখানেই অতটা ডেঞ্জারাস যে ওটা দেখাও যায় না, তার কোনো প্রুফ থাকবে না, কিন্তু তোমাকে কোথাও গিয়ে ভীষণ গভীরে আঘাত করবে। প্রিয়াঙ্কা তো খুব কম বয়স থেকে কাজ করছো, তুমি কখনো ফেস করেছো এরকম ভার্বাল অ্যাবিউসমেন্ট আশপাশে? হ্যাঁ, করেছি। এরকম অনেক মানুষকে এমনি দেখেছি যারা হয়তো স্বভাবেই খুব ক্যাজুয়াল, মানে তাদের কাছে এই গালি দেওয়া, খিস্তি দেওয়াটা ভীষণ কুল একটা ব্যাপার, তারা নিজেরাও জানেন না। সেটাও একটা অদ্ভুত সোশ্যাল কন্ডিশনিং বা একটা পারিপার্শ্বিক কন্ডিশনিংই হয়ে গেছে, আই ডোন্ট নো। সো সেই জিনিসটা ডেফিনেটলি উইটনেস করেছি। কোথাও গিয়ে নিজেকেই সেই কনফিউশনটা টানতে হয় যে আই হ্যাভ হ্যাড এনাফ, আর নয়, এতক্ষণ অবধি হয়তো আমি সহ্য করতে পারবো, এরপর আমার নিজের ডিগনিটি বা আমার নিজের সেলফ রেসপেক্টের জায়গায় আঘাত লাগছে, তো সেখান থেকে নিজেকে সসম্মানে সরিয়ে নেওয়াটাই হয়তো বেটার। প্রতিবাদও করার চেষ্টা করেছি, কোথাও কোথাও বিশ্বাস করো প্রতিবাদ করলেও কোনো কাজ হয় না, সেখান থেকে সরে যাওয়াটাই আমার মনে হয় আলটিমেট প্রতিবাদ আর কি। সো সেখান থেকে নিজেকে সরিয়ে নেওয়াটাই হয়তো বেস্ট আর অপশন মনে হয়েছে, সরে এসেছি। সো সেটা ছাড়াও কাজের জায়গাতেও নানা জায়গায় এটা আমাকে শিখতে হয়েছে যে আমার যেটা চাই সেটা বলতে হবে, আমাকে আমার নিজের ওপিনিয়নটা রাখতে হবে, না হলে কারোর দায় নয় সেটা বুঝে নেওয়া, নিজের জন্য নিজেকে লড়াই করতে হবে, নিজের জন্য নিজেকে সরব হতে হবে একদমই। এবং সেটা শিখতে হয়েছে, সেটা উইথ টাইম, উইথ এক্সপিরিয়েন্সেস, লাইফ হ্যাজ টট মি। একদম একদম নিজের লড়াইটা নিজেকেই লড়তে হয় প্রিয়াঙ্কা, সেটা তুমিও জানো এবং আমরা সকলেই জানি। লজ্জাতেও যেটা দেখলাম, বা আমি যদি তোমার লজ্জা 2 এর বাইরেও বেরিয়ে এসে দেখি, যদি খুব ক্লিশে তুমি বলবে, কিন্তু কোথাও যে ভার্বাল অ্যাবিউসমেন্ট বলো বা এই ধরনের হীনমন্যতার যে ভোগা, সবটার মূলে কিন্তু একটা পেট্রিয়ার্কি রয়েছে। পেট্রিয়ার্কি ভীষণভাবে স্পষ্ট, সমাজটা এখনো বুঝতে। হ্যাঁ, দেখো, এটার বিষয়ে কিছু নতুন করে বলার নেই, কারণ হ্যাঁ, দিস ইজ হিস্ট্রি, দিস হ্যাজ বিন লাইক দ্যাট ফর আ লং লং টাইম। তো সেখানে অ্যাকচুয়ালি তাই এখন ভীষণ রকমভাবে সেটা মানে সেটা কি বলতো, শুধুমাত্র যে পুরুষরাই করে থাকেন তা কিন্তু নয়, এখন এই মুহূর্তে এটা এতটাই নর্মালাইজড হয়ে গেছে যে মহিলারা, বাড়ির মহিলারা, মা মাসি, তারাও কিন্তু করে থাকে, তাদের মধ্যেও সেই জিনিসটা হয়ে গেছে। তো সেটা এখন বিয়ন্ড পেট্রিয়ার্কি হয়ে গেছে, এটাই এখন একটা নর্ম হয়ে গেছে। সো সেইখান থেকে বেরোতে হবে, এবং তার জন্যই এত লড়াই, এবং তার জন্য যে শুধুমাত্র মহিলারাই লড়াই করেছেন তা নয়, সেটা হয়তো সম্ভব হয়েছে দারুণ কিছু পুরুষরা আমাদের পাশে থেকেছেন বলে, তারাও লড়াইটাতে সামিল হয়েছেন বলে। সো উই হ্যাভ নাথিং এগেনস্ট মেন অর এনিথিং। মানে এটা, এই অ্যাবিউজগুলো কিন্তু মানে জেন্ডার নিউট্রাল, লাইক বিয়ন্ড জেন্ডার রিয়েলি, মানে কাজের জায়গায়। এবং আমরা এটাও বলছিলাম যে শুধুমাত্র যে মেয়েরাই এটার দ্বারা ভিক্টিমাইজড হয় তা কিন্তু নয়, পুরুষরাও হয়। কারণ আমাদের মেয়েদেরকে যেমন একটা সময় অবধি বলা হয় যে লজ্জা ভালো, তুমি শান্ত, কম কথা বলো, মানে তুমি খুব লক্ষ্মী মেয়ে, তেমনই কিন্তু ছেলেদেরকেও এটা বলা হয় যে তুমি পুরুষ, তুমি কাঁদতে পারবে না, মানে তোমার মার্দ কো দর্দ নেই হতা হ্যায়। সো এই জিনিসটা, এটাও তো খুব আনফেয়ার। তার যদি কষ্ট হয়, সে তার বলার ইমোশনসগুলো, এক্স্যাক্টলি, মানে তোমার প্রেম হলে তুমি বলবে, তোমার কষ্ট হলে তুমি কাঁদবে, তোমার ব্যথা লাগলে তুমি চিৎকার করবে, একদম, মানে পুরুষরা কাঁদলে বলা হয় সে মেয়েলি। এক্স্যাক্টলি। তো এটা তো স্টিগমা। তো আমাদের লড়াইটা হওয়া উচিত against all these stigmas, for equality, for the right of fair expression. মানে প্রত্যেকটা মানুষের নিজস্ব ইন্ডিভিজুয়ালিটি রয়েছে, তার নিজের স্টোরি রয়েছে, স্ট্রাগল রয়েছে।
আমি হয়তো সেটা বুঝতে পারলে খুব ভালো, যদি না বুঝি তাহলে তাকে সেই রেসপেক্টটা দাও, সেখান থেকে তার জায়গাটা ছেড়ে দাও, তাকে স্টিগমাটা চাপিয়ে দিও না, তার হয়ে লেবেলটা জাজমেন্টটা চাপিয়ে দিও না। সো এক্স্যাক্টলি মানে প্রত্যেকটা জায়গা থেকে মানে মানুষের জায়গা থেকে সহানুভূতিশীল হওয়া, যে আমিও একটা মানুষ, তুমিও একটা মানুষ, তোমার ঘটনাটা আমি জানি না, সো ইউ হ্যাভ ইউর স্পেস। অজান্তে আঘাত করা উচিত না, আর এই লেবেলগুলো করা উচিত না। একটা খুব প্রাসঙ্গিক প্রশ্ন, তুমি যেহেতু একজন মা, তোমাকে জিজ্ঞেস করা যে তোমার বাড়িতে ছোট ছেলে রয়েছে, আজকের দিনে স্কুলে সেক্স এডুকেশন কতটা প্রয়োজন? এই যে আমরা গুড টাচ ব্যাড টাচ শুধু মুখে বলি, কিন্তু এটা তো নারী পুরুষ নির্বিশেষে সবাইকে ফিল করাতে হবে হোয়াট ইজ গুড, হোয়াট ইজ ব্যাড। হ্যাঁ, ট্রু। এবং সেখানে দিয়ে তুমি খুব সুন্দর বলেছো, খুব ইম্পর্টেন্ট একটা কথা বলেছো, যে নারী পুরুষ নির্বিশেষে এই জিনিসগুলো, এই অ্যাবিউজগুলো হয়ে থাকে এবং ভিক্টিমাইজডও মানুষ মানে বাচ্চারা হয়ে থাকে। ভেরি ক্রুশিয়াল। এবং আজকের দিনে তাও এই জিনিসটা অনেকটা নর্মালাইজ করা হচ্ছে, এই সেক্স এডুকেশনের ব্যাপারটা আরও হওয়া দরকার, এবং এটা বাড়ির থেকেই শুরু হওয়া দরকার। প্রত্যেকটা গার্ডিয়ান বা প্রত্যেকটা পেরেন্টের এটা দায়িত্ব এই জিনিসগুলোর বিষয় বাচ্চাদেরকে অ্যাওয়্যার করে তোলা, অ্যান্ড ফ্রম আ ভেরি ইয়াং এজ। এবং ওই জাজমেন্টটা তৈরি হওয়ার জায়গা দেওয়া, যে তুমি ডিসাইড করবে তুমি তোমার কোনটা খারাপ এবং কোনটা ভুল মনে হচ্ছে। ও এখন টাচুড আর কি একটু বড়, সো আমি আমার মতন করে অফকোর্স চেষ্টা করি, বাট এটা খুব দরকার, প্রত্যেকটা মানুষের দরকার। মানে ধরো আমি ছোটবেলায় আমি একটু বেশ শান্ত গোলগাল বাচ্চা ছিলাম, তো লোকজন এসে র্যান্ডম গাল টিপে দিত, আমার সেটা ভালো লাগতো না, কিন্তু প্রতিবাদ করতে পারতাম না। তার কারণ হচ্ছে এটা তো বাচ্চাকে আদর করবে, বাচ্চাকে চটকাবে, তো এটাই তো সবাই পছন্দ করে, এটাতে কি বাজে আছে, কিন্তু বাচ্চাটার কেমন লাগছে এইটা গুরুত্ব দেওয়া উচিত, অস্বস্তি হচ্ছে কিনা। সো প্লিজ এটা মানে পে অ্যাটেনশন টু দিস। অনেক বাচ্চা থাকে যারা কিন্তু এই ফিজিক্যাল প্রক্সিমিটিটা পছন্দ করেন না, তারা একটু দূরে দূরে থাকতে পছন্দ করেন, প্লিজ রেসপেক্ট দ্যাট। এটা একটা বাচ্চাকে র্যান্ডম কেউ মা তুমি কি কিউট বলে গাল টিপে দিলাম, এই জিনিসটা ইজ আ ভেরি রং থিং টু ডু। মানে আস্ক পারমিশন, এক্স্যাক্টলি, মানে আস্ক ফর পারমিশন। আজকের দিনে আমি তো বলবো আমরা অনেক অ্যাওয়্যার হচ্ছি, বা আমরা ফিউচার জেনারেশনকে অ্যাওয়্যার করছি, কিন্তু আগেকার দিনে এটা খুব খুব স্বাভাবিক ছিল এবং এটা আকছার হতো। সেই জিনিসটা থেকে আমরা খুব কষ্ট করে বেরোনোর চেষ্টা করছি। আমাদের প্রত্যেকের এটা চেষ্টা করা উচিত, এটা মাথায় রাখা, যে সে ছোট বলে তার পারমিশন নিতে লাগবে না, এরকম কোনো ব্যাপার নেই। সে একটা মানুষ, তার পারমিশন দরকার আছে। তার গাল টেপার আগে, তাকে আদর করার আগে তার পারমিশন নাও, তার কনসেন্ট নাও। কনসেন্ট ইজ জাস্ট ওই 18 বিয়ন্ড না, even before that consent is crucial. একদম। এবং প্রিয়াঙ্কা, যেটা শুরুতে বলছিলাম যে ইউ আর ভেরি ভার্সেটাইল, ভেরি ট্যালেন্টেড, তো ভামিনী নিয়ে কি বলবে? কারণ এমন একটা ছবি যেখানে তুমি একটা শিল্পকে রিপ্রেজেন্ট করছো। ট্রু। থ্যাংক ইউ সো মাচ ভামিনীর কথাটা তোলার জন্য। 25শে এপ্রিল আমাদের ছবি ভামিনী মুক্তি পেতে চলেছে। সো প্লিজ আপনাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা থিয়েটারে গিয়ে টিকিট কেটে ছবিটা দেখুন। নতুন পরিচালকের কাজ, আশা করছি সে একটা নতুন নিজস্ব পার্সপেক্টিভ নিয়ে আসবে, যেটা আপনাদের ভালো লাগবে। গমিরা শিল্পটা একটা বড় বড় পার্ট আমাদের এই ছবির। দিনাজপুরের একটি আঞ্চলিক আর্ট, যেটাকে ঘিরে আমরা গল্পটা সাজানোর চেষ্টা করেছি। আপনারা আশা করছি অনেক কিছু জানতে পারবেন, আরও সমৃদ্ধ হবেন এই শিল্পকলাটার বিষয়। সো অবশ্যই ছবিটা দেখুন। আর তাছাড়া আমরা চেষ্টা করেছি একটা পরিপূর্ণ একটা থ্রিলার, গান, মিউজিক, এভরিথিং নিয়ে একটা পরিপূর্ণ ছবি তৈরি করার। আশা করছি আপনাদের ভালো লাগবে। লাস্ট বাট নট দ্য লিস্ট, যেটা দিয়ে শুরু করেছিলাম, যে প্রিয়াঙ্কা ইজ অলওয়েজ স্টাইলিং ডিভা ইন টলিউড, কিন্তু আমি যেটা দেখি যে একটা কন্ট্রাস্ট, তুমি যখন ন্যাচারাল থাকো, অত্যন্ত ন্যাচারাল, তুমি ইউ নেভার পুট অন মেকআপ ইভেন, কিন্তু তোমাকে টলিউডে এমনই একটা কমপ্লিমেন্টই আমি বলতে পারি যে দেওয়া হয়েছে, যে প্রিয়াঙ্কা মানে ফ্যাশনিস্তা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। সেটা তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখো, আমি সত্যিই বিশ্বাস করি যে মেকআপ বা সাজ সব কিছুই একটা চরিত্রকে তৈরি করে। সো আমার কখনো কখনো ভীষণ ভালো লাগে ওরকম সাজতে, টু প্রেজেন্ট মাই সেলফ ইন দ্য বেস্ট ফর্ম। এবং আই হ্যাভ দ্য টিম ফর দ্যাট। আমার মেকআপ আর্টিস্ট, স্টাইলিস্ট যারা রয়েছে, তারা খুবই গুণী, তারা সেই জিনিসটা প্রেজেন্ট করতে পারেন এবং সেটা আমি এনজয়ও করি। আমার মনে হয় যে ঠিক ইভেন্ট অ্যাপ্রোপ্রিয়েট হতে হবে। মানে আমি সেই কোনো একটা ফাংশনে গেলাম, কোনো একটা অ্যাওয়ার্ড সেরিমনিতে যাচ্ছি, তখন ইভেন্ট অ্যাপ্রোপ্রিয়েট ড্রেস আপ ওইটাই। আজকে একটা জায়গায় যাচ্ছি যেটা এথনিক ডিমান্ড করছে, তো সেখানে ইভেন্ট অ্যাপ্রোপ্রিয়েট সাজটা খুব খুব দরকার। এবং হ্যাঁ, আমি কমফোর্টেবল তো বটেই,
কিন্তু ওইটাই আবারও বলবো যেখান থেকে শুরু করেছিলাম যে আই লাইক বিং জেনুইন টু মাই সেলফ। এমন কিছু করবো না বা করি না যেটা আমি কমফোর্টেবল নই, আমি অনেস্ট নই। আবার তেমনই যখন আমার মনে হয় যে নাও আই অ্যাম মোস্ট কমফোর্টেবল ইন মাই ওন স্কিন, তখন মেকআপের দরকার নেই। যেটা তুমি নিজে ক্যারি করতে পারো। একদম 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 শ্যুট ছাড়া আমি সেটাই প্রেফার করি। মানে আমার মনে হয় যে এতটা লাইট, এতটা হেভি মেকআপ এভরিথিং, সেটাও তো আমার স্কিনের জন্য ক্ষতিকর। তো আমার স্কিনকেও সেই ব্রেকটা দেওয়াটা খুব খুব দরকার। স্কিন শুড ব্রিথ, তো সেই সময়টাও খুব দরকার। তো ওই জন্য আমি যখন শ্যুটের মধ্যে নেই তখন কিন্তু আমি ওই মিনিমাল লুকটা তুমি দেখতে পাবে আর কি, বিকজ দ্যাট ইজ মাই স্কিন স্টাইল। একদম প্রিয়াঙ্কা, তুমি এরকমই হাসি খুশি এবং জেনুইন থাকো। অনেক অনেক গুড উইশেস, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। কথা বলছিলাম প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে, ক্যামেরায় কাঞ্চন ভূমিকার সঙ্গে মানুষ বসাক, নিউজ 18 বাংলা।